9 থেকে 16 আমি পড়াবো, আর 1 থেকে 8 হলো আপনাদের আরেকজন যে স্যার আছেন উনি দেখাবেন। তো আজকে যেহেতু প্রথম ক্লাস, আজকে আমি জাস্ট খালি অডিট বা অ্যাসুরেন্স এর একটা ওভারভিউ দিব। আর হলো আমরা বইতে দেখবো যে কিছু টপিক কিছু কভার করা যায় কিনা। তো এছাড়া আজকে ওভারভিউ পাশাপাশি আজকে ক্লাসে আমার অবজেক্টিভ হলো যে আপনারা যেহেতু এখানে গেস এখানে যারা আছেন সবাই প্রি আর্টিকেল স্টুডেন্ট, কারেক্ট? নাকি আর্টিকেলশিপ আছে কি? প্রি আর্টিকেল স্যার। প্রি আর্টিকেল আর্টিকেল স্যার। হ্যাঁ আর্টিকেলশিপে আছে। আচ্ছা আছেন, ওকে ফাইন। তো ম্যাক্সিমাম প্রি আর্টিকেল, আচ্ছা ওকে, ম্যাক্সিমাম প্রি আর্টিকেল, ওকে ফাইন। যারা আর্টিকেলশিপে আছেন তাদের জন্য আসলে বুঝতে একটু সহজ হবে, কারণ এগুলো অ্যাসুরেন্স হলো ডিরেক্ট প্র্যাকটিক্যালি রিলেটেড অডিট। সো যখন আমি কথা বলবো বা বিষয় নিয়ে আলোচনা করব বা আমার যে কোর্টে চ্যানেল যখন আলোচনা করবেন, যারা আর্টিকেলশিপে আছেন ওদের জন্য একটু সুবিধা হবে যে ইউ ক্যান রিলেট উইথ ইউর ওয়ার্ক। বাট যারা আর্টিকেলশিপে নাই, ডোন্ট বি, এখানে আসলে ইয়া করার কিছু নাই, মনে করার কিছু নাই। এটা হলো যে আপনাকে একটু বেশি এফোর্ট দিতে হবে, নাথিং এলস। আচ্ছা ওকে। আর হলো যে আপনাদের যে অ্যাসুরেন্স না, আপনাদের যে সার্টিফিকেট লেভেলের যে সিলেবাসটা, এটাতে এক্সাম তো সব এমসিকিউ বেস, তাই না নাকি? জি স্যার। জি স্যার। এমসিকিউ বেস। সো আই থিঙ্ক আপনারা আগেও যারা এসএসসি এইচএসসি কভার করে আসছেন ওখানেও এমসিকিউ হয়তো বা কভার করে আসছেন। আই ডোন্ট নো আপনার এখনকার সিলেবাসে এমসিকিউ আছে কিনা, আমাদের সময় ছিল। যদি না থেকে থাকে, একটা জিনিস খেয়াল রাখতে হবে, আপনাকে এমসিকিউ যদি ভালোভাবে এক্সামে অ্যাপিয়ার করতে হয়, সবচেয়ে ইম্পর্টেন্ট যে আসপেক্ট সেটা হলো আপনার বইয়ের প্রত্যেকটা জিনিস আপনাকে জানা থাকতে হবে। মানে দ্যাট মিনস একটা বই যেমন থিওরির একটা সুবিধা আছে অসুবিধা আছে। থিওরির সুবিধা কি, আমার সব হয়তো পড়ার প্রয়োজন নাই। কেন সব পড়ার প্রয়োজন নাই? কারণ দেখা যাবে যে আমরা যদি প্রিভিয়াস কোশ্চেন দেখবো কিছু টপিকস এর উপরে ফোকাস করে কোশ্চেন, তো ওগুলাকে যদি আমরা ভালো করে এমফাসাইজ দেই দেন হয়ে যায়। কিন্তু এমসিকিউ আবার থিওরি খাতায় লিখতে হয়, সো ইট টেক্স টাইম। আমরা যখন আমাদের এখন যে সার্টিফিকেট লেভেল, আমি যখন পরীক্ষা দিই তখন এটা ছিল নলেজ লেভেল। এবং আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, সেটা হলো আইসিডব্লিউ সিলেবাস বাংলাদেশে যখন শুরু হয়, আই এম দি স্টুডেন্ট ফার্স্ট ব্যাচ। অর্থাৎ এটা হলো আমার আর্টিকেলশিপ হলো মে 2009-এ। এই সিলেবাসের প্রথম পরীক্ষা হয় আপনার জুন 2010-এ। জুন 2010 থেকে এই নতুন সিলেবাস শুরু। তো আই এম দ্য স্টুডেন্ট অফ দ্যাট ব্যাচ, ফার্স্ট ব্যাচ। তো ওই সময় আসলে সার্টিফিকেট লেভেলের নাম ছিল নলেজ লেভেল। আর এখন যেটা আপনারা প্রফেশনাল লেভেল বলেন, যেটা সেকেন্ড লেভেল, সেইটা আমাদের সময় ছিল অ্যাপ্লিকেশন লেভেল। তো সার্টিফিকেট লেভেল বা অ্যাপ্লিকেশন লেভেল যাই বলি না কেন, আগের সাথে এখনকার মেইন ডিফারেন্স যেটা আমার সার্টিফিকেট লেভেল এবং প্রফেশনাল লেভেলে, আগে আমরা থিওরি পরীক্ষা দিতাম 100 মার্কসের 1.5 ঘন্টা সময়। এখন আপনারা এমসিকিউ দিবেন। আপনাদের পরীক্ষার টাইম কতক্ষণ? স্যার স্যার 100 মার্কের জন্য 1.5 ঘন্টা। 1.5 ঘন্টায়, ওকে ফাইন। তাহলে আমার সময়টা চেঞ্জ হয় না, যেহেতু মডেলটা চেঞ্জ হয়, মডেলিটিটা চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, এখন এমসিকিউ যখন আমরা পড়বো, তো আমাদের এখানে দুইটা অ্যাসপেক্ট খেয়াল রাখতে হবে। এবং অ্যাসুরেন্সে আপনার হয়তোবা গতানুগতিক ভাবে মনে হবে অ্যাসুরেন্স একটা থিওরি কোর্স, বাট আমি একটা জিনিস বলবো যে অ্যাসুরেন্স থিওরি হলেও লাইক ম্যাথমেটিক্স। কেন লাইক ম্যাথমেটিক্স? কারণ এইখানে আপনার হাইপোথেটিক্যালি অথবা আপনার নিজের মন গড়া লেখার মতো কিছু নাই। আপনাকে যদি বলা হয় যে কোনো একটা বিষয় রচনা লিখতে, আপনি রচনার মধ্যে হয়তো বা কিছু থিমের উপরে বেস করে আপনি কি করবেন। আচ্ছা একটু জাস্ট লাইন হতেন, কল আসছে।
হ্যালো, জি স্যার শুনতেছি। হ্যালো, শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার জি স্যার শোনা যায়। শুনতেছি। জি স্যার, শোনা যাচ্ছে। হ্যালো, শুনতে পাচ্ছেন আমাকে? জি জি স্যার। স্যার আচ্ছা, যেটা বলতেছিলাম যে আমাদের প্রিপারেশনের ক্ষেত্রে দুইটা অ্যাসপেক্ট, যেটা বলতেছিলাম যে অ্যাসুরেন্স আপনার থিওরি কোর্স মনে হলেও অ্যাসুরেন্স আসলে আপনার লাইক ম্যাথমেটিক্স। থিওরি। হ্যালো, হ্যালো। আচ্ছা, অ্যাসুরেন্স আসলে থিওরি কোর্স মনে হলো, আসলে আমার হিসাবে অ্যাসুরেন্স ইজ একটা থিওরি কোর্স। এটা লাইক ম্যাথমেটিক্স। কেন লাইক ম্যাথমেটিক্স? এখানে আরবিট্রারি লেখার কিছু নাই। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য কনসেপ্ট এন্ড ইউ হ্যাভ টু অ্যাপ্লাই দ্যাট কনসেপ্ট ইন ইউর খাতা, এক্সাম খাতা। আচ্ছা, এখন প্রশ্ন হলো, আপনি যে, এবং আরেকটা জিনিস মনে রাখতে হবে, আপনাদের যে টোটাল যে সিলেবাসটা, আপনার যদি কারো সবার সামনে অ্যাসুরেন্স বইটা আছে না? জি আছে স্যার স্যার। আছে। ওকে, এইখানে আপনার একটা কাজ করেন, পেজ নাম্বার রোমান 8 ওপেন করেন। রোমান 8, সবাই রোমান 8 ওপেন করেন। জি স্যার করেছি। আচ্ছা, এখানে দেখেন একটা জিনিস, দেখেন এখানে আপনার টোটাল যে আপনার সিএ জার্নি, যেটা সিএ জার্নিটা আপনার সিএ জার্নিতে আপনার 3টা লেভেল: সার্টিফিকেট লেভেল, প্রফেশনাল লেভেল, অ্যাডভান্স লেভেল। এবং এখানে প্রত্যেকটা লেভেলে সাবজেক্টের গ্রেড দেওয়া আছে। আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হলো, একটা সাবজেক্টের সাথে একটা লিঙ্ক। যেমন আমি যদি সার্টিফিকেট লেভেল অ্যাসুরেন্স বলি, দিস ইজ লিঙ্কড উইথ প্রফেশনাল লেভেল অডিট এন্ড অ্যাসুরেন্স। এবং যেগুলা টপিক আপনি অলরেডি অ্যাসুরেন্সে কভার করে গেছেন, সেগুলো আপনার প্রফেশনাল লেভেলের অডিট এন্ড অ্যাসুরেন্সে আপনাকে খুব অল্প ডেসক্রিপশন থাকবে, বাট আপনাকে রেফার করে দিবে ইট ওয়াজ ডিসকাসড ইন অ্যাসুরেন্স। ওকে, জি স্যার। ওকে। এবং এই অডিট এন্ড অ্যাসুরেন্সের অ্যাডভান্স পার্ট হলো কর্পোরেট রিপোর্টিং। আপনার বইয়ের নাম কর্পোরেট রিপোর্টিং, বাট এই কর্পোরেট রিপোর্টিং এর 40% হলো অডিট, 60% হলো জিএল রিপোর্টিং। সো এই আপনি আজকে যে অ্যাসুরেন্সটা শিখবেন, যে জিনিসটা কনসেপ্ট আপনি জানবেন ইন খাতা, দিস নলেজ উইল কি বলে এক্সপেডিটিভ আপ টু ইউ অ্যাডভান্স স্টেজ বা কেস অ্যাডভান্স লেভেল, যেটা বলে আগে অ্যাডভান্স স্টেজ ছিল। ওকে, এখন প্রশ্ন হলো, তাহলে আমি এই কথা কেন বললাম? কারণ এখানে তার যখন এমসিকিউ সিলেবাসে চলে আসছে, তখন আমরা অনেকেই চেষ্টা করি কি শর্টকাট প্রিপারেশন নিতে। এরকম শর্টকাট হয়তো একবার দুইবার একটু পড়লাম, আইসিডব্লিউ কোশ্চেন গুলো দেখলাম, আর যেহেতু আমার 50 বা 60 পাস, 100-র মধ্যে হয়তো বা একটু টিক টিক ভালো করে টিক দিলে হয়তো বা আমার 60 আমি পাস করে যাব। আর প্রবলেম হবে পরের লেভেলে গিয়ে, হয়তো বা পরের লেভেলে আপনাকে আর একটু বেশি এফোর্ট দিয়ে আগের গুলো পড়ে আসতে হবে, অথবা আপনি যদি না পড়েন তাহলে আপনার পরের লেভেল গুলো পাস করা একটু কঠিন হয়ে যাবে। তো আপনি এখন থেকেই আপনার যে অ্যাসুরেন্স সাবজেক্ট আছে, এটাকে এমন ভাবে প্রিপারেশন নেবেন যাতে আপনি নেক্সট লেভেলের জন্য আপনাকে এফোর্ট কম দিতে হয়। কারণ আপনি এখন পড়ার মধ্যে আছেন, এখন আপনি এফোর্ট দিলে আপনার যতটুকু ইজি হবে টু অ্যাকোয়ার দিস, আপনি নেক্সট লেভেলে গেলে তখন আরো অনেক পড়ার প্রেশার আসবে, তখন কিন্তু এটাকে গেইন করাটা একটু কঠিন। ঠিক আছে, আচ্ছা। সেকেন্ড ওয়ান হলো, এমসিকিউর মূল এসেন্সি হলো আপনাকে ইন ডিটেল জানতে হবে। তো এমসিকিউ দুই ধরনের হয়, একটা হলো ডিরেক্ট ফ্রম দা বুকস, আর একটা থিমেটিক। থিমেটিক বলতে, যেহেতু অ্যাসুরেন্স একটা প্র্যাকটিক্যাল অ্যাসপেক্টের সাথে এটার রিলেভেন্স, তো অনেক কিছু থিমেটিক্যালি বলা হয় ওয়েদার দিস সেন্টেন্স ইজ ট্রু অর ফলস, অর নিচের কোনটা সত্য নিচের কোনটা মিথ্যা, প্র্যাকটিক্যাল অনেক আসপেক্টের সাথে মিলে আপনাদেরকে কি করা হয়, কমিউনিকেট করা হয়। সো এইখানে আমাকে এই বইটা আসলে ইন ডিটেইলে ইন ডেপথ আমাকে জানতে হবে। এবং বইয়ের ভিতরে যখন আপনি দেখবেন, প্রত্যেকটা চ্যাপ্টারে কয়েকটি স্পেশাল জিনিস আছে। যেমন মনে করেন আপনি যদি দেখেন, ওয়ার্ক এক্সাম্পল নামে একটা জিনিস আছে।
সেলফ টেস্ট নামে একটা জিনিস আছে, ইন্টারেক্টিভ কোশ্চেন নামে একটা জিনিস আছে। আচ্ছা, হোয়াট ইজ ওয়ার্ক এক্সাম্পল ইন ইউর বুক? ওয়ার্ক এক্সাম্পল হলো যে কোনো একটা সিনারিও, সেটাকে ডেসক্রাইব করে সেটার ডিটেলটা ডিসকাশন করা হয়েছে আপনার বইয়ের ভিতরে। ইন্টারেক্টিভ কোশ্চেন কি? ইন্টারেক্টিভ কোশ্চেন হলো যে কোনো একটা কনটেক্সট আলোচনা করার পরে একটা সিনারিও কোশ্চেন দেওয়া আছে, যেটা অ্যান্সারটা ওইখানে নাই, সেই অ্যান্সারটা হয়তো বা আছে হলে আমার বইয়ের শেষে। আর লাস্ট ওয়ান হলো সেলফ টেস্ট। সেলফ টেস্টটা কি? সেলফ টেস্টটা আসলে আমার বইয়ের শেষে আপনারা দেখবেন ওখানে কিছু কোশ্চেন আছে ফর সেলফ প্র্যাকটিস, তো সেখানে কোশ্চেন গুলো আছে, অ্যান্সার গুলো পরে আলোচনা করে, দিস ইজ সেলফ টেস্ট। আর এই তিনটা হলো আপনার রিলেটেড টু কোশ্চেন এবং অ্যান্সার। আর এই তিনটা কোশ্চেন বা অ্যান্সার ছাড়াও আরো যেটা আছে, এটা হলো ডেসক্রিপশন অফ ইউর ম্যাটেরিয়াল, ঠিক আছে? এবং আপনারা যখন পড়বেন, এই পড়ার পরে দেখবেন যে প্রত্যেকটা বইয়ের শেষে, চ্যাপ্টারের শেষে টেকনিক্যাল রেফারেন্স নামে একটা শব্দ আছে। যেমন আমি একটু যদি বলি, মানে একটা যে স্যাম্পল হিসাবে একটা জিনিস দেখাই। আচ্ছা, পেজ নাম্বার 44 যান সবাই, 44। আর আমার ক্লাস যখন করবেন প্লিজ সবার সাথে বইটা সামনে রাখবেন, ঠিক আছে? স্যার পেজ নাম্বার 44। 44, কারেক্ট। এখানে দেখছেন উপর একটা শব্দ লেখা আছে, টেকনিক্যাল রেফারেন্স। জি স্যার। জি স্যার। এখানে নিচে দেখেন কতগুলা জিনিস বলা আছে, যেমন অ্যাকসেপ্টিং এন এঙ্গেজমেন্ট, আইসিবি কোড অফ ইথিক্স, তারপর এগ্রিং টার্মস অফ এন এঙ্গেজমেন্ট, হ্যাঁ, আইএসএ 210.10, আইএসএ 210, আইএসএ 210। এটা কেন দেখাইলাম? ভিতরে যে আলোচনাগুলো আছে, ভিতরের আলোচনাগুলো বেসিক্যালি এখানে যে টেকনিক্যাল রেফারেন্স গুলো দেওয়া আছে, সেই টেকনিক্যাল রেফারেন্সেরই একটা মানে সামারাইজ করা হয়েছে। তাহলে এখন আপনাদের দায়িত্বটা কি? আসলে আপনাদের দায়িত্বটা, আপনি সামারিটা তো পড়বেনই, যেটা বই, পাশাপাশি এই টেকনিক্যাল রেফারেন্সের যে সোর্সটা আছে, সোর্সটা মিনিমাম একবার করে পড়বেন। আচ্ছা, এখন কথা হলো এই যে আমার এই বই নয় আমি কিনলাম, তাহলে সোর্সের বই কি কিনতে হবে? এটা আপনার ইচ্ছা। আপনি যদি মনে করেন যে সোর্সের বইটা কালেকশনে রাখতে চান, এটা হলো বেসিক্যালি সোর্সের বইটা কি, আইএসা, আই ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডস অন অডিটিং, আপনি নীলখাতে পাবেন বা আইসিবি তে পাবেন। আইসা আপনি কিনে রাখতে পারেন। এখন মনে করলেন না আমি কিনবো না, এই মুহূর্তে আমার দরকার নেই, ওকে ফাইন, আইসিবির ওয়েবসাইটে যান, আইসিবির ওয়েবসাইটে এগুলো সবগুলো সফট কপি দেওয়া আছে। তো আপনার রিলেভেন্ট যেগুলো আছে সফট কপি নামায়, যদি প্রিন্ট করে পড়তে চান প্রিন্ট করে পড়েন, যদি সফট কপিতে পড়তে চান সফট কপি পড়েন। কিন্তু বাট আমি রিকমেন্ড করবো মিনিমাম একবার এই টেকনিক্যাল রেফারেন্স গুলো আপনি পড়বেন। এতটুকু পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে কিনা? হ্যাঁ স্যার, আলিম জি, ভাই সালাম আলাইকুম। একটু 2 মিনিট আসি দাদা। জি 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 জি। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাই, বোনেরা ভালো সবাই? জি আসসালামু আলহামদুলিল্লাহ আলাইকুম ভালো, স্যার। আপনি ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। খুব শর্টে, ভালো টিচার, ভালো ক্লাস। আমার আগমনের হেতু জরুরি, এই কারণে এখন সালাম নিয়েছে, একটু শুনি একটু মধ্যে। এটা হচ্ছে যে এই ক্লাস প্ল্যাটফর্মটা কার? ইয়োর্স, and it is very holy place. এজন্য দেখা যাচ্ছে যে কিছু কিছু ছাত্র, এটা ইউ আর নিউ, আপনারা নতুন, এজন্য আমাদের ক্যাপ্টেন আছে এখানে সেকশনে, 2টা ফিমেল ক্যাপ্টেন আর একটা হচ্ছে 3টা মেল। হ্যাঁ, তার মানে 3জন পুরুষ বা ছেলে ক্যাপ্টেন। ইনাদের দায়িত্ব Recording stopped. টু লিঙ্ক আপ উইথ দ্য ম্যানেজমেন্ট। এই যে আমরা আছি, আপনার সুবিধা অসুবিধা, ক্লাসটাকে, প্ল্যাটফর্মটাকে ভালো রাখা, এগুলো আমাদের, আমি, নিলয়, বাবু, যারা সবাই আছে আছেন। সেকেন্ড হলো টু অলসো আন্ডার দি গাইডেন্স অফ ইউর টিচার। এই যে আমাদের beloved respected শিহাব স্যার এখানে, ইনক্লুডিং অল আপনার লেখাপড়া জনিত সব কিছু স্যারদের সাথে যোগাযোগ, ক্যাপ্টেন ভায়া হয়ে সবাই তো একসাথে করা যাবে না। এজন্য আপনার একটা নেতৃত্ব বলা যায়, বা একটা হচ্ছে এখানে সবচেয়ে ভালো যে আহ এটাকে বলে হচ্ছে যে রিপ্রেজেন্টেটিভ। হ্যাঁ, তো এই জন্য ছাত্র প্রতিনিধি হয়ে আপনি কি করবেন, স্যারদের কাছে সব জেনে নেবেন। যারা অ্যাবসেন্ট থাকে আনফরচুন সিচুয়েশনে, জরুরি এতে তাদের প্রোভাইড করবেন। গ্রুপ বক্স যেটা আপনার সেকশনে করবেন, সেখানে সিনপসিস বা রেকর্ডিং যেগুলো রাখবেন। আর আরেকটা হচ্ছে কি, টু মিট আপ দ্য রিকোয়ারমেন্টস অফ দ্য টিচিং স্টুডেন্টদের সুবিধা অসুবিধা কেউ আসতে পারে, এগুলো। তাহলে আমি রিকোয়েস্ট করব
যে প্রত্যেকটা সেকশনে এটাকে টাই আপ আর এটার আরো ভালো ভাষা বলা যায় যে স্যাংশন অফ ইউর ক্যাপ্টেন, ক্যাপ্টেনের নাম্বার রোল এগুলো মামুনকে দিয়ে দিবেন। সেকেন্ড ইস্যু যেটা হচ্ছে যে এখানে যে ক্লাসটা হয় এটা আপনার, এটাতে ভুলেও আদার প্ল্যাটফর্মে নিয়ে যাবেন না, মিসর্যাপ্ট মিসইউজ করবেন না। যেমন অনলাইনে ফেসবুকে অথবা কিছু কিছু জায়গায় লক্ষ্য করা যাচ্ছে ক্লাস শিডিউল দেওয়া হচ্ছে, সিনপসিস দেওয়া হচ্ছে, থ্যাংক ইউ বলে যে দিচ্ছে তাকে তো দিচ্ছে ইনক্লুডিং অল দিচ্ছেন। এগুলো দিস ইজ নট রং, দিস ইজ নট ফেয়ার, এগুলো ঠিক নয়। তাহলে কি আপনি যদি কোনো ইন্টারাকশনই করেনি জরুরি মতে একটা ক্লাস রুটিন যাবে, একটা সিনপসিস যাবে, একটা ছাত্রদের কোনো নীতি নির্দেশনা যাবে, সেখানে আপনার এভাবে ফিডব্যাক দিতে হয় না। তাহলে কি হলো, যদি খুবই জরুরি হয় যে দিল একজনকে ওনাকেই দিল, হ্যাঁ, এভাবে বিরক্ত হয়। এবং এটা বললাম না, দিস ইজ নট ফেয়ার and this is actually on the contrary of your respectful and initiatives. এটা ইউর ম্যাচিউর অথচ না যাই, এটা করার দরকার নাই। থার্ড হচ্ছে কিছু কিছু সেকশনে ছাত্ররা নীরব থাকছেন, আবার কিছু কিছু সেকশনে ওভারল্যাপিং এন্ড জাম্পিং ওভার করতেছেন, এগুলো দরকার নেই। আপনি শ্রদ্ধা শিক্ষক মন্ডলী যারা, দে আর রিসার্চার হিয়ার মাই ডিয়ার, যে প্রফেশনটা এরকম কোচিং করে অত হেল্প পাওয়া যাবে না, আপডেটেড হতে পারবেন না যেটা আপনি এখানে হতে পারবেন। তাহলে তা কি হলো মাই ডিয়ার ইউ অল, ক্লাসে আসবো, মন দিয়ে আমার মোটো হবে আমি ক্লাসটাতে আমি যে উদ্দেশ্যে লিসনটাকে আমি শিখে নেব। আর আপনার শিক্ষক মন্ডলী প্লিজ বিলিভ মি, যারা আছেন আসবেন প্রত্যেকে নট টিচার, দে আর রিসার্চার। তার মানে কি একজন গবেষকের যে এক্সপিরিয়েন্স, গবেষণা লব্ধ যে জ্ঞান থাকে ইনাদের সেটা আছে। আপনার শিয়াব স্যার, আপনার বয়স কম, উনি অনেক চার্টার্ড অ্যাকাউন্টেন্টের এখন টিচার হয়ে গেছে, ঠিক আছে, কারণ আপনার পাসিং দে আর অলসো কন্ট্রিবিউটিং হিয়ার। তো এই জন্য ওনাদের মতো হতে হবে। হ্যাঁ, এই যে আপনারাও হয়ে যাবেন 3 বছরে 2.5 বছর, এগুলো সব 2.5 বছরের সুয়াদিসপুরের চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আপনার শিয়াব স্যার ইনক্লুডিং হিজ অল দ্য ক্লাসমেটস। ঢাকা ইউনিভার্সিটি রহমান হক, আর ভালো প্রতিষ্ঠানে চার্টার্ড স্ট্যান্ডার্ড, সেখানে ইয়েতে বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানে আছে। তো যেটা বলার যে উইল অলসো রিচ দেয়ার মাই ডিয়ার, প্লিজ ইনশিওর ইউর এফোর্টস, ইউর সিনসিয়ারিটি, ইউর ডিভোশন এন্ড প্যাশন। এই তাহলে একটু সামারি করি। আমার আগমনের হেতু ছিল দুটো। ফার্স্ট হচ্ছে যে সেকশনের ক্যাপ্টেন গুলো একটু অ্যাক্টিভ হতে হবে, সচল হতে হবে, দায়িত্ব নিতে হবে, মামুনের সাথে যোগাযোগ করবে। সেকেন্ড হচ্ছে প্রয়োজনীয় যে রেসপন্সিবিলিটি বা টাস্ক বলে ওগুলো বলে দেন। এই দ্বিতীয়ত যেটা, যে সেশনটাকে যতদূর পারা যায় রেসপন্সিভ করব, নীরব থাকবো না। আবার এটাও আমি অহেতুক কোনো কথা বলবো না এবং স্যারকে কি বলে যে বাইপাস করে অতিরিক্ত যাবো না। যেটা বুঝবেন না যখন শেষে আসলো কনসিকুয়েন্ট আমাদের শ্রদ্ধেয় শিক্ষক মন্ডলী যখন বলবেন আপনি কথা বলবেন। আর এই তো শুরু হলো ফল সিচুয়েশন অফ ইউর ক্লাসেস 5 days, and I believe যে হয়তো আর 5-7 দিন পরে এটা একটা সুন্দর অবস্থান চলে আসবে। কারণ অনেক কিছু অনেকে এখানে যেমন আমাদের হায়ার প্রফেশনালস আছে, সিএমএ এফসিএম আছে, এসিসিএফসি আছে, সিপিএ আছে, ওনারা দে আর কামিং অ্যান্ড অলসো দ্য অনার উইথ রিসিভিং সাম এক্সামশন আপনাদের সাথে। অনুরূপ আমাদের বিরাট এইচএসসি পাস, এ লেভেল পাস এগুলো আছেন, গ্রাজুয়েশন মাস্টার, জেনারেলাইজেশন ফিগার বাই দেয়ার। এগুলো একটু মনে রাখি, দোয়া থাকলো। আর আমাদের রেসপেক্টেড টিচার্স এন্ড মাই ভেরি বিলাভড শিহাব স্যার, থ্যাংক ইউ। এই যে সারাদিন অফিস করে বড় প্রতিষ্ঠানে থেকে যে কন্ট্রিবিউশন, ইট ইজ অ্যাকচুয়ালি এটারে বলে যে দে আর নট রিমার্কেবল, এটাকে বলে শেষ করা যাবে না। দোয়া থাকলো। আর আমি বিদায় নিলাম এবং সকল ছাত্র ভাই আসসালামু আলাইকুম। সালাম, ভালো থাকি। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। আচ্ছা, যেটা বলতেছিলাম যে টেকনিক্যাল রেফারেন্সের জন্য আপনারা আইসিএবি এর ওয়েবসাইট থেকে ইউ ক্যান ডাউনলোড দা আপনার আইসা, ঠিক আছে। আচ্ছা, এছাড়াও আপনি এই বইয়ের বাইরে Recording আসলে in progress. এই বইয়ের বাইরে আসলে আপনি আর কি পড়বেন?
এই বইয়ের বাইরে আরেকটা জিনিস আপনি একটু দেখবেন, এটা আপনি অলরেডি হয়তো অনেকে কালেক্ট করছেন, যে আপনার আইসিডব্লিউ কোশ্চেন ব্যাংক পাওয়া যায় একটা, প্রিভিয়াস 3টা কোশ্চেনের সম্ভবত একটা ইয়ে থাকে, বই থাকে, ওইটা একটু দেখবেন। ওইটা দেখলে যেটা হবে, আপনার কোশ্চেন আমাদের একটা আইডিয়া হবে। তো আর এখানে তাহলে প্রিপারেশনের বেসিক্যালি 2টা অ্যাসপেক্ট, একটা অ্যাসপেক্ট ইন ডিটেল আমাকে পড়তে হবে, আরেকটা হলো কনসেপ্ট গুলো ক্লিয়ার করতে হবে। এটা ইম্পর্টেন্ট জিনিস, কনসেপ্টটা 2টা কারণ ক্লিয়ার করতে হবে। একটা হলো আপনি এই যে আপনার অডিটে আপনি যা কাজ করেন, সেটাই বেসিক্যালি সেটাকে কিন্তু বই আকারে এখানে আসলে এস্টাবলিশ করা হয়েছে। সো আপনার এখানে বইয়ের যে অডিট বা অ্যাসুরেন্স যেটাই আমি বলি না কেন, এখানে যে অ্যাসুরেন্স যেটা আমার আছে সেটা একটু রিলেভেন্ট টু ওয়ার্ক। এবং আপনি যখন এটা পড়ে আপনি কাজে যখন আপনার ইয়াতে ব্যবহার করবেন, কাজে ব্যবহার করবেন, ইট উইল গিভ ইউ মোর প্রুডেন্ট রেজাল্ট। আচ্ছা আচ্ছা, আর আরেকটা যেটা সেটা হলো যে আপনার কনসেপ্টটা ক্লিয়ার করা। কনসেপ্ট ক্লিয়ার করার কারণ কি, এটাও 2টা কারণে। একটা হলো কনসেপ্ট ক্লিয়ার থাকলে আপনার প্র্যাকটিক্যাল ওয়ার্ক ইট উইল হেল্প ইউ বাই অ্যাসিস্ট ইউ। আর সেকেন্ড যেটা সেটা হলো জাস্ট সরি। তো না, যেটা বলতেছিলাম যে আপনি কনসেপ্টটা ক্লিয়ার থাকা লাগবে 2টা কারণে। একটা হলো আপনি প্র্যাকটিক্যাল কাজ ইট উইল অ্যাসিস্ট ইউ। আর সেকেন্ড হলো যে আপনার পরীক্ষায় আপনার অনেক থিমেটিক কোশ্চেন আসবে যেটা প্র্যাকটিক্যালের সাথে রিলেভেন্ট। আপনি কনসেপ্টটা ক্লিয়ার না থাকলে আপনি এটা বুঝতে কঠিন হন। ঠিক আছে। তো আজকের ক্লাসটা বেসিক্যালি হলো ডিসকাশন অন হাউ উই শুড স্টাডি অ্যান্ড হাউ উই ক্যান এক্সপ্লোর আওয়ার স্টাডি, যাতে আমরা দ্রুততম সময়ে পাশ করতে পারি। কারণ সি এর একটা ভেরি ইম্পর্টেন্ট আসপেক্ট হলো দ্রুততম সময় পাস করা, কারণ দ্রুততম সময় পাস না করতে পারলে কিন্তু এটা ভ্যালুটা আসলে পাওয়া যায় না। এখন তো একটু ভালো সুযোগ আছে আপনাদের জন্য, আপনার ইউনিভার্সিটি থাকতে আসলে মানে আপনি আগে রাখতে পারতেছেন, আমাদের সাথে সেটা ছিল না। সো এজ ইউ গট দ্য অপরচুনিটি ইউ শুড ইউজ দিস। আচ্ছা, আর আরেকটা হলো যে আপনি যখন পড়বেন, হাউ ডু মেক প্রিপারেশন। তো আমার হিসাবে প্রত্যেকটা মিনিমাম 3 times ইউ নিড টু স্টাডি দ্য চ্যাপ্টার্স। এর মধ্যে পড়বেন, যখন আপনি পড়বেন তখন হয়তো বা আপনি জাস্ট এমনি গো থ্রু করলেন, বাট আপনি 3rd টাইম যখন পড়বেন তখন ওই স্টাডিটা আবার ইন ডেপথ হতে হবে। ইন ডেপথ না হলে আপনার দেখা যাবে ইন ডেপথ পড়ানো থাকতে, হ্যাঁ, অথবা পাস কঠিন হবে বলবো না, পাস হয়তো পড়ে যাবেন, নেক্সট লেভেলে ইট উইল ইম্প্যাক্ট ইউ। সো আমার যে রিকমেন্ডেশন থাকবে, আপনি যেহেতু ইফ ইউ স্টার্ট ইন দ্য প্রিপারেশন, তো এখন থেকে ভালো করে আমার প্রিপারেশনটা স্টার্ট করতে হবে। ঠিক আছে। আচ্ছা। আপনি যখন এই প্রিপারেশন নেবেন, আরেকটা জিনিস করা উচিত আমি মনে করি, সেটা এখানে আপনি যখন ইয়া করবেন, সো আপনি যখন পড়বেন প্রথমবার বা দ্বিতীয়বার যখন পড়বেন, তখন দেখবেন অনেকগুলো টপিক আপনার কাছে একটু কমপ্লেক্স মনে হচ্ছে।
কারণ এখানে যারা আমরা অডিটে আর্টিকেলস পিরিয়ডে আছে ওদের জন্য অনেক কিছুই ফ্যামিলিয়ার, কিন্তু যারা আমরা প্রি আর্টিকেল আছে ওদের কাছে আসলে কিছুই ফ্যামিলিয়ার। আপনার কাছে সবই নতুন। নতুনের মধ্যেও কিছু দেখবেন একটু অ্যাডভান্স লেভেল কঠিন, একটু কিছু মডারেট লেভেল, কিছু হলো বিগিনার লেভেল। বিগিনার লেভেল যেটা বিগিনার লেভেল হয়তো বা আপনাকে বই দাগাইলে এনাফ, কিন্তু বাট অ্যাডভান্স লেভেল বা মডারেট লেভেল যদি হয়, এগুলো আপনাকে একটু শর্ট নোট করা উচিত। আপনি একটা ছোট্ট খাতা বানাবেন, মানে বড় খাতা না, ছোট্ট খাতা, যেটা আপনি সাথে ক্যারি করতে পারেন। আমি এজ আই আন্ডারস্টুড যে সবাই এখানে আমরা ইউনিভার্সিটি কলেজে স্টুডেন্ট, আমাদের একটা ভালোই অপরচুনিটি হলো আমরা এখন পড়ার মধ্যে আছি। কিন্তু যারা আর্টিকালচার পিরিয়ড আছে ওরা কিন্তু একটু পড়ার মধ্যে থেকে একটু কম আছে, এই জন্য আমাদের পাশের পসিবিলিটিটা একটু হাই। আপনি একটা নোট, ছোট্ট নোট করে ফেলবেন, নোট করবেন। কারণ হলো যে আপনি যখন পরীক্ষা পরীক্ষা দিতে যাবেন এর আগে যাতে আপনি কি করতে পারেন, একটা জিনিসটা ইজিলি, ওই যে কমপ্লেক্স জায়গাগুলো আপনি বুঝতে পারেন। ওকে, আপনার ওয়ে আউট। আর যদি আপনারা গ্রুপ করতে পড়তে পারেন বেটার, কারো পক্ষে যদি পসিবল হয়, বা অনেকে যদি অনেকে আছে গ্রুপ করে পড়া পছন্দ করেন, দ্যাটস ওকে। গ্রুপে কেন বলছি, কারণ কনসেপ্ট গুলো শেয়ার করলে, একজন আরেকজনের সাথে শেয়ার করলে এগুলো কনসেপ্ট গুলো সব ক্লিয়ার হয়। যেটা দেখা যাচ্ছে ইন্ডিভিজুয়ালি হয়তো বা আপনি ইয়া মানে বুঝতেছেন না, বাট যখন আপনি ডিসকাস করবেন ইজিলি আপনার কাছে এটা আন্ডারস্ট্যান্ড হয়ে গেছে। ঠিক আছে? এই তো এখানে কোনো প্রশ্ন আছে কিনা? আর এখানে আমি আসলে আপনাদের একটা কারণে, কারণ অনলাইনে আসে কিভাবে দেখিও না, কে কি করতেছে বুঝিও না, যার কারণে আমি ইন্ট্রোডাকশনটা নেইনি। ফিজিক্যাল হলে আমি সবার সাথে হয়তো ওয়ান টু ওয়ান কথা বলতাম যে কে কি করে, কোথায় আছে আসলে। বলেন এখন পর্যন্ত কার কোনো প্রশ্ন আছে কিনা? না স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, জি বলেন। স্যার একটু আগে স্যার আপনি যে টেকনিক্যাল রেফারেন্সে আইসিএবি ওয়েবসাইট থেকে যে আইএস ডাউনলোড করতে বললেন স্যার, স্যার আইএসএ মানে আইএসএ আইএসএ হ্যাঁ। আচ্ছা, ওইটা স্যার মানে আমি যেটা পাইছি ওখানে অনেকগুলো মানে অডিশন লেটেস্ট 2022, হ্যাঁ হ্যাঁ ওইটাই 2022 একটা ইয়া করবেন, ডাউনলোড আচ্ছা, করবেন। তিনটা আছে ওখানে, ওই তিনটাই। তিনটাই জি তিনটাই জি স্যার, থ্যাংক তিনটা বই, তিনটাই লাগবে। ইউ স্যার। আর কি? আচ্ছা, তাহলে করি, বা কারো কোনো এমনি বলেন, নাহলে আমরা অডিট পড়া শুরু করে দিব। আজকে ওপেন এন্ডেড কোশ্চেন, ঠিক আছে? কোশ্চেনটা যা সেটা আপনি বলতে পারেন, বা আপনার কিছু বলার থাকলে অথবা প্রিপারেশনের ব্যাপারে আপনাদের কোনো ভিউ থাকলে ইউ ক্যান শেয়ার। স্যার আপনি কি 9th চ্যাপ্টার থেকে শুরু করবেন স্যার? আমি চ্যাপ্টার 9 থেকে শুরু করি, স্যার 9 আমাদের থেকে শেষ করি। 1 থেকে 8 তো আমাদের মানে সেভাবে আইডিয়া নাই আমার, এটা কোনো সমস্যা হবে কিনা স্যার? ওইটা বেসিক ডিসকাশন, ওটা সমস্যা হবে না, ওইটার ডিসকাশনটা আজকে আমি করবো। আমি টোটাল অডিট প্রসেসের ডিসকাশনটা আজকে করে দিব, এরপরে আমি চ্যাপ্টার 9 থেকে শুরু করবো। ওটা প্রবলেম হবে না, ওটা আমি ওইভাবেই ম্যানেজ করবো। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, ওই যে আপনি প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে চারটা বিষয় দেখতে বলেছিলেন। একটা হচ্ছে টেকনিক্যাল রেফারেন্স, সেলফ টেস্ট কোশ্চেন, আরেকটা ছিল মনে হয় সামারি। ইন্টারেক্টিভ কোশ্চেন, আর আরেকটা হলো ওয়ার্ক এক্সাম্পল। লাস্টে কি বললেন স্যার? ওয়ার্ক এক্সাম্পল, ওয়ার্ক এক্সাম্পল। ওয়ার্ক এক্সাম্পল, ওয়ার্ক এক্সাম্পল, বুঝতে পেরেছি। এনিওয়ান? আসসালামু আলাইকুম স্যার। জি প্রিভিয়াস ওয়ালাইকুম আসসালাম। কোশ্চেন গুলো কোথা থেকে পাবো? প্রিভিয়াস কোশ্চেন আসলে পাবেন এমসিকিউতে,
তবে আইসিডব্লিউ একটা কোশ্চেন ব্যাংক পাওয়া যায়, আপনি মিল খেতে রয়্যাল নামে একটা দোকান আছে, ওখান থেকে পাবেন। ওকে স্যার, থ্যাংক ইউ। তার কোনো স্যার ওকে, আচ্ছা। আজকে যেহেতু আমাদের প্রথম ক্লাস, আজকে আমি বেসিক্যালি আপনাদের টোটাল অডিটের একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করবো, যেখানে একবার শুরু থেকে শেষ পর্যন্ত আসলে কি কি কাজ হয়, কোন কোন কাজ হয়, মানে এক মিনিট, মানে নাটশেল শর্টে। যার কারণে আপনি যখন যে চ্যাপ্টার না কেন, এই যে আমি যেই প্রসেসটা বলবো, অডিটের যে প্রসেসটা, সেই রিলেট, ঠিক আছে? আচ্ছা। সবাই হাতের সামনে খাতা নেন, খাতা কলম নেন। জি স্যার আছে। আপনার আছে, অনেকেরই নেই, সবাই নেন। জি স্যার নিচ্ছি। জি স্যার নিয়েছি স্যার। আচ্ছা, এখানে লেখেন, আমি যে অডিটের টোটাল 8টা স্টেজে কথা বলবো, 8 স্টেজেস অফ অডিট, ঠিক আছে? আপনি এটা 5টা যাবেন, কিন্তু ওইটা আরো ইলাবোরেট করলে 8টা স্টেজ হয়, যে আপনার অ্যাডভান্স লেভেলে অথবা অ্যাপ্লিকেশন সেকেন্ড লেভেল বা থার্ড লেভেলে আপনি পাবেন। তো 1 নাম্বার পয়েন্ট লেখেন, ক্লায়েন্ট অ্যাকসেপ্টেন্স অবলিক ক্লায়েন্ট কন্টিনিউয়ান্স, ক্লায়েন্ট অ্যাকসেপ্টেন্স অবলিক ক্লায়েন্ট কন্টিনিউয়ান্স, ক্লায়েন্ট অ্যাকসেপ্টেন্স অবলিক ক্লায়েন্ট কন্টিনিউয়ান্স, 1 নাম্বার পয়েন্ট। স্যার টাইটেলটা কি লিখবো? Stages of audit, stages of audit, stages of audit। 1 নাম্বার লেখেন, ক্লায়েন্ট অ্যাকসেপ্টেন্স অবলিক স্যার আবার বলেন, বুঝি নাই। ক্লায়েন্ট অ্যাকসেপ্টেন্সের নিচে লেখেন টান দিয়ে নিউ ক্লায়েন্ট, জি জি নিউ জি ক্লায়েন্ট, জি নতুন স্যার। ক্লায়েন্ট, নিউ ক্লায়েন্ট। আর ক্লায়েন্ট কন্টিনিউয়াসের টান দিয়ে লেখেন এক্সিস্টিং ক্লায়েন্ট, এক্সিস্টিং জি স্যার। ক্লায়েন্ট। 2 নাম্বার পয়েন্ট লেখেন টার্মস অফ এনগেজমেন্ট, টার্মস। টার্মস অফ টার্মস, TERMS, টার্মস অফ এনগেজমেন্ট। অবলিক এঙ্গেজমেন্ট লেটার, পাবলিক এঙ্গেজমেন্ট লেটার। স্যার প্রথমটা বুঝতে পারিনি, আরেকবার বলবেন? প্রথমটা হলো ক্লায়েন্ট কন্টিনিউয়ান্স অবলিক ক্লায়েন্ট, ক্লায়েন্ট অ্যাকসেপ্টেন্স অবলিক ক্লায়েন্ট অ্যাকসেপ্টেন্স। কন্টিনিউয়াস, অ্যাকসেপ্টেন্স অবলিক ক্লায়েন্ট কন্টিনিউয়াস। ক্লায়েন্ট অ্যাকসেপ্টেন্স এর নিচে দাগ দিয়ে লেখেন নিউ নিউ ক্লায়েন্ট। ক্লায়েন্ট, আর ক্লায়েন্ট কন্টিনিউয়াস এর নিচে দাগ দিয়ে লেখেন এক্সিস্টিং ক্লায়েন্ট। এক্সিস্টিং ক্লায়েন্ট। জি। 2 নাম্বার পয়েন্ট লেখেন টার্মস অফ এঙ্গেজমেন্ট, টার্মস অফ এঙ্গেজমেন্ট। টার্মস অফ এঙ্গেজমেন্ট অবলিক এঙ্গেজমেন্ট লেটার, অবলিক এঙ্গেজমেন্ট লেটার। জি স্যার। আচ্ছা, এরপরে লেখেন আন্ডারস্ট্যান্ডিং দ্য এন্টিটি, আন্ডারস্ট্যান্ডিং দ্য এন্টিটি, 3 নাম্বার পয়েন্ট, আন্ডারস্ট্যান্ডিং দ্য এন্টিটি। আন্ডারস্ট্যান্ডিং দ্য এন্টিটি, স্যার এন্টিটি। এন্টিটি, জি। আন্ডারস্ট্যান্ডিং দ্য এন্টিটি। 4 নাম্বার লেখেন অডিট প্ল্যানিং, সরি স্যার। অডিট প্ল্যানিং, অডিট প্ল্যানিং, 4 নাম্বার পয়েন্ট।
আমার কথা কি বুঝতে সমস্যা হচ্ছে আপনাদের? স্যার বোঝা যায় আচ্ছা, স্যার। স্যার আর মাঝে মধ্যে কিছু না ওয়ার্ড ঠিক আছে স্যার, অলমোস্ট ঠিক স্যার আছে একটু স্যার, সমস্যা আটকে নেই। যায় আর কি। আচ্ছা আচ্ছা নেটওয়ার্ক ইস্যুর কারণে আর কি। 4 নাম্বার পয়েন্ট হলো অডিট প্ল্যানিং, দেখছেন? জি স্যার। 5 নাম্বার লেখেন টেস্ট অফ কন্ট্রোল। জি স্যার আরেকবার। টেস্ট অফ কন্ট্রোল, টেস্ট অফ কন্ট্রোল অবলিক কন্ট্রোল টেস্ট। টেস্ট অফ কন্ট্রোল অবলিক কন্ট্রোল টেস্ট। দেখছেন? জি স্যার। 7 নাম্বার লেখেন অডিট রিকমেন্ডেশন এন্ড কনক্লুশন। স্যার 6 নাম্বার। 6 নম্বর। আচ্ছা সরি 6 নাম্বার আছে, তাহলে স্কিপ করে গেছি একটা। 6 নাম্বার হলো লেখেন সাবস্ট্যান্টিভ প্রসিডিউর, সাবস্ট্যান্টিভ প্রসিডিউর। সাবস্ট্যান্টিভ প্রসিডিউর। সিলেকশন সাবস্ট্যান্টিভ প্রসিডিউর। জি স্যার। এটার আন্ডারে 1 নাম্বার পয়েন্টে লেখেন আরেকবার একটু বলবেন স্যার? সাবস্ট্যান্টিভ প্রসিডিউর, সাবস্ট্যান্টিভ প্রসিডিউর, সাবস্ট্যান্টিভ প্রসিডিউর। দুই নাম্বার লেখেন ওইখানে নিচে লেখেন টেস্ট অফ ডিটেইলস, টেস্ট অফ সাবস্ট্যান্টিভ প্রসিডিউর নিচে লেখেন অ্যানালিটিক্যাল প্রসিডিউর, 1 নাম্বার রোমান হরফে 1 নাম্বার দিয়ে, মানে সাবস্ট্যান্টিভ প্রসিডিউর আন্ডারে অ্যানালিটিক্যাল প্রসিডিউর, অ্যানালিটিক্যাল প্রসিডিউর। অ্যানালিটিক্যাল প্রসিডিউর। জি স্যার। ওকে, এরপরে লেখেন 7 নাম্বার, 7 নাম্বারে লিখবেন অডিট রিকমেন্ডেশন এন্ড কনক্লুশন। Audit recommendation and conclusion. Audit recommendation conclusion. Last one হলো audit report. Last one হলো audit report 8 নাম্বার। আর নাম্বার 6 এর সাব পয়েন্ট স্যার। স্যার আচ্ছা 1 নাম্বার হলো analytical procedure আর test of detail. Analytical procedure, test of detail. ঠিক আছে? জি স্যার। ওকে, আমি এখন একটা ব্রেক নিলাম, আমি আবার 8টা থেকে শুরু করব। ওকে স্যার। ওকে স্যার। ওকে স্যার। ঠিক আছে। Recording stopped. ভাইয়া অ্যানালিটিক্যাল প্রসিডিউরের পর আরেকটা কি বলছিল?